ডব্লিউ আর টি বাই এমভি এটা লিখতে পারি, বা এখান থেকে আণবিক ভরটা পেয়ে যাবো। এমটা হচ্ছে আণবিক ভর, দ্রাবের আণবিক ভর, এম ইকুয়াল টু ডব্লিউ/টি বাই পাই ভি। ঠিক আছে, তাহলে এমটা কিন্তু এটা কি বললাম, দ্রাবের যে দ্রাবটা থাকবে দ্রবণের মধ্যে সেই দ্রাবের আণবিক ভর। দেখো এখানে একটা প্রশ্ন তোমাদের মনে আসতে পারে যে আমরা তো দ্রাবের আণবিক ভরকে m2 দিয়ে প্রকাশ করি, তাহলে এখানে m কেন? এখানে দ্রাবের সাপেক্ষেই মোলার গাঢ়ত্বটা নির্ধারিত হয়। এই যে মোলার গাঢ়ত্বটা লিখেছি না সি ইকুয়াল টু n/v, এখানেই আমরা ট্রান্সফার করে নিচ্ছি যে এখানে যে মোলার গাঢ়ত্বটা আছে সেই মোলার গাঢ়ত্বটা আছে দ্রাব কত মোল আছে, দ্রাবটা কত মোল আছে পার লিটারে সেটা কিন্তু ডিনোট করে। তাহলে সি ইকুয়াল টু n/v, এই এনটাই হচ্ছে দ্রাবের মোল সংখ্যা। তাহলে এটা যেহেতু দ্রাবের মোল সংখ্যা, তাহলে w/mটাও দ্রাবের মান, এমটাও কিন্তু দ্রাবের মান। তাহলে m ইকুয়াল টু ডব্লিউ/টি বাই পাই ভি, এখান থেকে আমরা দ্রাবের আণবিক ভরটা পেয়ে যাব। আচ্ছা, একই রকমভাবে এখান থেকে যে অভিস্রবণ চাপ সংক্রান্ত যে আমরা ভ্যান টপের সূত্র বললাম, সেই ভ্যান টপের সূত্রের প্রযোজ্যতা অ্যাপ্লিকেশান কোথায় কোথায় যদি আমি জানতে চাই তাহলে কী কী বলবো? তাহলে অ্যাপ্লিকেশান কোথায়? অ্যাপ্লিকেশান যা যা করছিলাম সেই সংখ্যাগত মেনে চলে, সেই একই রকম অ্যাপ্লিকেশান কী কী, যে দ্রাব যেটা ইউজ করতে হবে, দ্রাব যেটা ইউজ করবো সেটা অনুদ্বয়ী হতে হবে, তড়িৎ অবিশ্লেষ্য হতে হবে, এবং সঙ্গে সঙ্গে যেন সেটা অসংযোজিত হয় সেটাও দেখতে হবে, এবং আরেকটা জিনিস দেখতে হবে যে দ্রবণটা যেন লঘু হয় সেটাও লক্ষ্য রাখতে হবে। একই রকম শর্ত ছিল আগেরগুলোর মধ্যে, যেমন শর্ত ছিল এখানে শর্তটা কিন্তু একই রকম। এইবার আমরা তিনটে দ্রবণ সম্পর্কে একটু আলোচনা করব। দেখো তিন রকমের দ্রবণ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আলোচনা করব আইসোটনিক দ্রবণ। আইসোটনিক দ্রবণ, তিনটে দ্রবণই আমরা একই সঙ্গে শিখে নেব। দেখো একটা শিখবো আইসোটনিক দ্রবণ, 2 নম্বরে শিখবো হাইপোটনিক দ্রবণ, আর 3 নম্বরে কি শিখবো হাইপারটনিক দ্রবণ। হাইপারটনিক দ্রবণ, দেখো তিনটে দ্রবণই আমরা একই সঙ্গে একটা সংজ্ঞার সাহায্যে শিখে নেব তিনটে দ্রবণ। প্রথমে আমরা শিখি যে আইসোটনিক দ্রবণ মানে কি। আইসো মানে আমরা জানি সমান, আইসোটনিক মানে কি জানি, আইসো মানে সমান জানি। তাহলে সমগাঢ়ত্বের যে দ্রবণ, সমগাঢ়ত্বের দ্রবণ হলে সেটাকে বলবো আইসোটনিক দ্রবণ। উদাহরণ দিই, একটা উদাহরণ দিই। দেখো ধরো ইউ আকৃতির নল দিয়ে আমরা উদাহরণটা দিয়ে নেবো প্রত্যেকটার ক্ষেত্রে। দেখো একটা ইউ আকৃতির নল আছে, মাঝখানে অর্ধবেদ্য পদ্মা দেওয়া আছে, এই জায়গাটায় অর্ধবেদ্য পদ্মা দিয়ে ইউ আকৃতির নলের দুই দিকে আমরা দুটো দ্রবণ নিলাম, দ্রবণ সম উচ্চতার দ্রবণ নিয়েছি। এখানে একটা দ্রবণ নিয়েছি, দ্রবণ 1 নিয়েছি, আর এখানে একটা দ্রবণ নিয়েছি, দ্রবণ 2 বলছি, দ্রবণ 2 একটা দ্রবণ নিয়েছি। দেখা যাচ্ছে একটাতে দ্রবণ নিয়েছি চিনির জল, আর একটাতে দ্রবণ নিয়েছি দেখা গেল লবণ জল, কথার কথা বলছি। এইবার এই যে দুটো দ্রবণ নিয়েছে, একটা চিনির জল একটা লবণ জল, এই দুটো দ্রবণের মোলার গাঢ়ত্ব অর্থাৎ গাঢ়ত্ব আমি একই রেখেছি, দুটো দ্রবণের গাঢ়ত্বটা একই রেখেছি। মোলার গাঢ়ত্ব যেটা n/v, ঠিক আছে, পাই ইকুয়াল টু n/v যেটা এসেছিল, সি ইকুয়াল টু n/v যেটা এসেছিল, সেই মোলার গাঢ়ত্ব আমরা একই রেখেছি। তাহলে মোলার গাঢ়ত্ব অর্থাৎ গাঢ়ত্ব যদি একই থাকে, অর্থাৎ দুটো যদি সমগাঢ় হয় বা সমলঘু হয়, তখন কি কোনো দ্রবণের দ্রাব না, কিন্তু অর্ধবেদ্য পদ্ধতি শুধু কে যেতে পারে, এটা আমরা আগেও বলেছি, অর্ধবেদ্য পদ্ধতি কে যেতে পারে, শুধুমাত্র দ্রাবক যাবে, দ্রাব কিন্তু চলাচল করতে পারবে না, কারণ অর্ধবেদ্য পদ্মার যে মানে কোষগুলো ছিদ্রগুলো এতটাই সূক্ষ্ম যে শুধুমাত্র দ্রাবকের অণুই যেতে পারবে, দ্রাবের অণু যেতে পারবে না। তাহলে দুটো সমগাঢ়ত্বের দ্রবণ আছে, সমগাঢ়ত্বের দ্রবণ থাকলে তাহলে কেউই কারোর মধ্যে যাবে না, কারণ দুটো ক্ষেত্রেই মোলার গাঢ়ত্ব একই আছে, সুতরাং দ্রাবকের অণু চলাচল কিন্তু হবে না, অর্থাৎ কোনোটার উচ্চতা কিন্তু বাড়বে না। আমি ওপর থেকে চাপও দিচ্ছি না, তাহলে কোনোটারই কিন্তু উচ্চতা বাড়বে না, উচ্চতা কিন্তু একই রকম থাকবে। তাহলে এই যে দুটো দ্রবণের সমান গাঢ়ত্ব ছিল, মোলার গাঢ়ত্ব সমান ছিল, ফলে মোলার গাঢ়ত্ব সমান ছিল মানে আমি উল্টোভাবে বলতে চাই অভিস্রবণ চাপও কিন্তু একই ছিল। কীভাবে বলবো? দেখো আমরা জানি পাই ইকুয়াল টু CRT, তাহলে একটা দ্রবণের ছিল C1, আর একটা দ্রবণের ক্ষেত্রে
তাহলে C1 থাকলে মোলার গাঢ়ত্ব এই অভিস্রবণ চাপ হলো π1, আর একটা দ্রবণের অভিস্রবণ চাপ π2, আর কিন্তু মোলার গাঢ়ত্ব যদি আমি C1 এবং এর মোলার গাঢ়ত্ব যদি আমি C2R ধরি, ধরার পরে যদি বলি যে দুজনের মোলার গাঢ়ত্ব একই ছিল, C1 = C2 যদি বসিয়ে দেই, C1 = C2 যদি বসিয়ে দেই, C1 = C2 হলে নিশ্চয়ই π1 = π2 হবে। দেখো এটা বুঝতে পারছো কি না? অভিস্রবণ চাপের সূত্র হচ্ছে π = CRT। আমি এই দিকে যে দ্রবণ 1 ছিল তার মোলার গাঢ়ত্ব আমি ধরে নিচ্ছি C1, আর টি তো দুজনই ধ্রুবক, আরটা তো একটা সর্বজনীন গ্যাস ধ্রুবক, তো সবার জন্য ধ্রুবক, আর টিটাকে ধ্রুবক এই জন্যই ধরছি কারণ এখানে উষ্ণতা দুজনেরই একই আছে। তাহলে এর π1 = C1RT এই প্রকোষ্ঠের, আর এই প্রকোষ্ঠের π2 = C2RT সমীকরণ বসালাম। এবার বলছি আমি দুজনের মোলার গাঢ়ত্ব একই, তাহলে মোলার গাঢ়ত্ব যদি একই হয় C1 = C2 হবে। তাহলে C1 = C2 যদি বসিয়ে দিই তাহলে π1 = π2 অবশ্যই হবে। অর্থাৎ দুটো দ্রবণের মোলার গাঢ়ত্ব একই হলে দুটো দ্রবণের অভিস্রবণ চাপ একই হবে। অর্থাৎ তাহলে আইসোটনিক দ্রবণের সংজ্ঞাটা কী দেবো আমি? সংজ্ঞা কী দেবো? যে দুটো দ্রবণের মোলার গাঢ়ত্ব একই হলে সেই দুটো দ্রবণকে পরস্পরের আইসোটনিক বলা হয়, একজন আরেকজনের আইসোটনিক। অর্থাৎ দ্রবণ 1 দ্রবণ 2 এর সাপেক্ষে আইসোটনিক, আবার দ্রবণ 2 দ্রবণ 1 এর সাপেক্ষে আইসোটনিক। আবার বলতে পারি দুটো দ্রবণের যদি অভিস্রবণ চাপ সমান হয় তাহলেও তারা আইসোটনিক। তাহলে দ্রবণ 1 এর অভিস্রবণ চাপ দ্রবণ 2 এর অভিস্রবণ চাপের সঙ্গে যেহেতু সমান, তাহলে দ্রবণ 1 দ্রবণ 2 এর সাপেক্ষে আইসোটনিক, আবার দ্রবণ 2 দ্রবণ 1 এর সাপেক্ষে আইসোটনিক। এটা আইসোটনিক গেল। হাইপোটনিক আর হাইপারটনিক একই সঙ্গে শিখবো। এখানে জাস্ট একটা জিনিস চেঞ্জ করে নিচ্ছি, দ্রবণ 1 এবং দ্রবণ 2 এর মধ্যে মোলার গাঢ়ত্ব যেটা আছে না একটু চেঞ্জ করে নিচ্ছি, কম বেশি করে নিয়েছি। দ্রবণ 1 এর গাঢ়ত্বটা একটু বাড়িয়ে নিয়েছি, এটার গাঢ়ত্বটা একটু বেশি নিয়েছি, গাঢ়ত্বটা বেশি নিয়েছি, এবং দ্রবণ 2 এর গাঢ়ত্বটা একটু কম নিয়েছি, গাঢ়ত্ব কম। তখন দেখো সংজ্ঞাটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তখন আর এটা আইসোটনিকের সংজ্ঞা আর হবে না, তখন এটা হবে হাইপোটনিক আর হাইপারটনিক দুটোর সংজ্ঞাই হবে। এইবার দেখো, এবার মজার ব্যাপার হচ্ছে π1 = C1RT, π2 = C2RT, C1 is not equal to C2, C1 is not equal to C2, কিন্তু এই দিকের বলছে আমি গাঢ়ত্ব বেশি, C1 এর গাঢ়ত্ব বেশি, তাহলে C1 এর এখানে মোলার গাঢ়ত্ব বেশি, তাহলে C1 is greater than C2, C1 এর মোলার গাঢ়ত্ব এখানে কিন্তু বেশি। তাহলে C1 এর গাঢ়ত্ব যদি বেশি হয়, C1 এর গাঢ়ত্ব যদি বেশি হয়, C1 যদি C2 চাইতে বড় হয়, তাহলে আমি বলতে পারি যে π1 is greater than π2, এটা বলতে পারি নিশ্চয়ই। তাহলে এবার এর গাঢ়ত্ব বেশি হয়ে গেছে, এর গাঢ়ত্ব কম হয়ে গিয়েছে, কম বেশি হয়ে গিয়েছে, তাহলে এবার বলো দ্রাবকের অণুত্ব এবার চলাচল হবে অভিস্রবণের নিয়ম অনুযায়ী কোথা থেকে কোন দিকে চলাচল হবে? কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে যাবে। তাহলে কম গাঢ়ত্ব কোন দিকে? এদিকে গাঢ়ত্ব কম, তাহলে এদিক থেকে জলের অণু কিন্তু এই গাঢ়ত্ব বেশির দিকে চলে যাবে, অর্থাৎ জলের অণু কিন্তু এইদিকে ঢুকবে, এদিকে কিন্তু জলের অণু ঢুকবে, অর্থাৎ দ্রাবকের অণু কিন্তু এই দিক দিয়ে দিকে যাবে, কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে যাবে। তাহলে জিনিসটা বুঝতে পারলে যে দ্রাবকের যেই দ্রবণের যেই গাঢ়ত্ব আমি চেঞ্জ করব তখনই কিন্তু দ্রাবকের চলাচল হবে। এইবার দ্রাবকের চলাচল হলো এখান থেকে, তাহলে হাইপোটনিককে আর হাইপারটনিককে? হাইপোটনিক, হাইপো আর হাইপার, আমরা জানি যে হাইপার টেনশন এই কথাটা খুব শুনতে পাই, হাইপার টেনশন, হাইপার টেনশন মানে কি? অত্যধিক চিন্তা, অত্যধিক উত্তেজনা। তাহলে হাইপার মানেই সবসময় অত্যধিক, মানে যেটা এক্সেসিভ পরিমাণ থাকে, যেটা বড়, যে মানটা বেশি হবে সেটাই হচ্ছে হাইপারটনিক। আর হাইপো মানে যেটা কম, লোয়েস্ট, কম মানটাকে আমরা বলি হাইপো, আর যেটা অত্যধিক মান হয় সেটাকে বলি হাইপার। তাহলে দেখো এখানে দ্রবণের গাঢ়ত্ব বেশি, দ্রবণের গাঢ়ত্ব কম ছিল, কম থেকে বেশি গাঢ়ত্বের দিকে দ্রবণের দ্রাবকের অণু চলাচল হয়েছে, হলে এখানে কিন্তু এই লেভেলটার একই নেই, লেভেলটা উপরের দিকে উঠে গিয়েছে। তাহলে এখানে হাইপারটনিক কে হয়ে গেল? যার গাঢ়ত্ব বেশি, যার গাঢ়ত্ব বেশি সে হয়ে গেল হাইপারটনিক। তাহলে গাঢ়ত্ব বেশি হয়ে গেল, এই দ্রবণটার নাম হয়ে গেল কি? হাইপারটনিক দ্রবণ। এই দ্রবণটার নাম হয়ে গেল হাইপারটনিক দ্রবণ। কার সাপেক্ষে হাইপারটনিক? এটাই হচ্ছে ব্যাপার। হাইপারটনিক কিন্তু বা হাইপারটনিক, হাইপোটনিক বা হাইপারটনিক বা আইসোটনিক যাই বলো না কেন, একজন আরেকজনের সাপেক্ষে। তাহলে হাইপারটনিক কার সাপেক্ষে? এর সাপেক্ষে। দ্রবণ 2 এর সাপেক্ষে দ্রবণ 1 হয়ে গেল কি? হাইপারটনিক। আর দ্রবণ 2টা হয়ে গেল কি? দ্রবণ 1 এর সাপেক্ষে কম গাঢ়ত্বের। কম গাঢ়ত্ব মানে হাইপোটনিক, হাইপোটনিক। তাহলে হাইপারটনিকের সাপেক্ষে একজন হবে হাইপোটনিক, আর হাইপোটনিকের সাপেক্ষে একজন হবে হাইপারটনিক। তাহলে যার গাঢ়ত্ব কম সে হলো হাইপোটনিক, হাইপোটনিক। হাইপারটনিকের সাপেক্ষে যার গাঢ়ত্ব বেশি তার সাপেক্ষে হাইপোটনিক। আর যার গাঢ়ত্ব বেশি সে হাইপারটনিক, বেশি হলে হাইপারটনিক, কিন্তু হাইপোটনিকের সাপেক্ষে হাইপারটনিক।
ক্লিয়ার? অর্থাৎ C1 ইজ গ্রেটার দ্যান C2 হলে C1 এর গাঢ়ত্ব বেশি, C1 এর গাঢ়ত্ব যদি বেশি হয় C1 কী হয়ে গেল হাইপারটনিক, C2-র গাঢ়ত্ব যেহেতু কম C2 হয়ে গেল হাইপোটনিক। আর যদি গাঢ়ত্ব দুজনের সমান হতো তখন দুজন হয়ে যেত আইসোটনিক, তখন ওই ইউনলের অর্ধবেদ্য পদ্ধতি দিয়ে কোনো দ্রাবকে চলাচল হবে না। ক্লিয়ার? তিনটে দ্রবণ আমরা শিখলাম, হাইপারটনিক, হাইপোটনিক আর হাইপারটনিক, এই আইসোটনিক। তাহলে আইসোটনিক মানে কি? দুজনের মোলার গাঢ়ত্ব একই, দুজনের অভিস্রবণ চাপ একই। আমি সামারাইজ করছি, দেখো আইসোটনিক মানে দুজনের মোলার গাঢ়ত্ব একই, দুজনের অভিস্রবণ চাপ একই। হাইপারটনিক মানে একজনের মোলার গাঢ়ত্ব বেশি হবে, তাকে বলবো হাইপারটনিক, কিন্তু হাইপোটনিকের সাপেক্ষে একজন কম থাকবে একজন বেশি থাকবে, বেশিটাকে বলবো হাইপারটনিক, হাইপোটনিকের সাপেক্ষে, কম গাঢ়ত্বের সাপেক্ষে। আবার যদি হাইপোটনিকের সংজ্ঞা দিই, হাইপোটনিকের সংজ্ঞা দিতে গেলে বলবো একজনের মোলার গাঢ়ত্ব বেশি বা অভিস্রবণ চাপ বেশি, কিন্তু হাইপারটনিক মানে একজনের মোলার গাঢ়ত্ব বেশি, হাইপোটনিকের সাপেক্ষে একজনের মোলার গাঢ়ত্ব বেশি হাইপারটনিকে। আর হাইপোটনিক মানে কি? হাইপোটনিক মানে একজনের মোলার গাঢ়ত্ব কম, একজনের মোলার গাঢ়ত্ব কম হাইপারটনিকের সাপেক্ষে বা অভিস্রবণ চাপ কম হাইপারটনিকের সাপেক্ষে। ঠিক আছে? তাহলে হাইপো মানে কম গাঢ়ত্ব, হাইপার মানে বেশি গাঢ়ত্ব। বেশি গাঢ়ত্ব হলে অভিস্রবণ চাপ বেশি, কম গাঢ়ত্ব হলে অভিস্রবণ চাপও কম। খুব ভালো করে এটা পড়ে নেবে, পড়ে নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে। আজকে এই পর্যন্ত।